मगर मैं आज इस सभा में कहकर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहे हैं। को सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगी। बोलছে একে দেবো ওকে দেবো না, এটা তো করা উচিত নয়। जो वहां से आए हैं वो सभी हिंदू भाइयों बहनों का इस देश पर इतना ही अधिकार है जितना मेरा और आपका अधिकार है। उनको अपने अधिकार से कोई वंचित। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যদি ওয়েস্ট বেঙ্গল তথা পুরো ভারতবর্ষে সিএএ লাগু হয় তাহলে কি আপনাদের এই ডকুমেন্টটা লাগবে কি না। কারণ দেখুন, এনআরসি যদি হয়ে যায় তাহলে কি কি ডকুমেন্ট আপনার হাতের কাছে রাখতে হবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো দেখুন, আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি 1956 সালের ইন্ডিয়া পাকিস্তান পাসপোর্ট। অর্থাৎ তখন কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ একই ছিল, অর্থাৎ বাংলাদেশ তখন ছিল না, বাংলাদেশকে তখন কিন্তু পূর্ব পাকিস্তান বলা হতো। তো তখনকার যে পাসপোর্ট, যে যারা ভারতীয় রয়েছিলেন তখনকার যে পাসপোর্ট বানিয়ে বাংলাদেশে যাওয়া আসা করতেন, অর্থাৎ পাকিস্তানে যাওয়া আসা করতেন, তো সেটাই কিন্তু ডকুমেন্ট আপনাদের কিন্তু থাকলে আপনারা এনআরসির যে নাগরিকত্ব ডকুমেন্টসের প্রমাণপত্র করতে পারবেন কিনা সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। তো অনেক কিছু ডকুমেন্ট বলেছে, তার মধ্যে কিন্তু পাসপোর্টও বলেছে। তো পাসপোর্টটা কেমন 1956 সালের সেটা আমরা দেখব, এবং সাথে সাথে এটাও দেখব এই যে এই পাসপোর্ট রয়েছে, ধরুন এই পাসপোর্টটা আমার, সেক্ষেত্রে আমার ছেলেপেলের নাম এখানে রয়েছে কিনা সেটা কিভাবে দেখব। কারণ আপনারা হয়তো জানেন একটি আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে এই যে সিএএ এটা যদি লাগু হয় তাহলে কিন্তু আপনাদের যে পূর্বপুরুষ রয়েছে তার ডকুমেন্টসে কিন্তু আপনার নাম সরাসরি থাকতে হবে। আর যদি সরাসরি না থাকে তাহলে কিন্তু আরও যে ডকুমেন্ট বি একটা অপশন রয়েছে, সেই ডকুমেন্ট বি থেকে আপনাদের আরও একটা ডকুমেন্ট দিতে হবে। অর্থাৎ আপনারা আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে ওখানে আপনারা দেখবেন যে ডকুমেন্ট এ একটা রয়েছে এবং ডকুমেন্ট বি একটা রয়েছে। যদি আপনারা আগের ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, ওখানে আমি বিস্তারিত কিন্তু বলেছি যে কী কী কিন্তু বৈধ ডকুমেন্ট লাগবে। তো চলুন এখন আমরা দেখে নেই এই যে ইন্ডিয়া পাকিস্তান 1956 সালের যে পাসপোর্ট সেটা কেমন দেখতে ছিল, বা সিএএ বা এনআরসি লাগু হলে আপনারা এটা ইউজ করতে পারবেন কি না। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি দুটো পাসপোর্ট কিন্তু খুলে রেখেছি, একটা মেল ক্যান্ডিডেট আর একটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের এখানে পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে যদি একটু আপনারা নোটিস করেন, ভালো করে দেখার চেষ্টা করেন, তাহলে এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে ইন্ডিয়া পাকিস্তান পাসপোর্ট। এটা তো সেম রয়েছে, কিন্তু এখানে একটু উঠে যাওয়ার কারণে এটাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তারপরে যদি আমরা নিচের দিকে যাই, এখানে যদি চলে আসি, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রিপাবলিক অফ ইন্ডিয়া, এখানেও কিন্তু দেখুন রিপাবলিক অফ ইন্ডিয়া এটা কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ ঝাপসা হয়ে গেছে, কিন্তু আপনারা হয়তো একটু ভালো করে দেখলে দেখতে পাবেন এই যে দেখুন ইন্ডিয়া পাকিস্তান পাসপোর্ট। তো এটার যদি আমরা পেজ খুলি সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই, একটা পেজ ওপেন করলাম, ধরুন এটা প্রথম পেজ রয়েছে, দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাসপোর্ট, আর এটা কিন্তু এখানে আপনার সেকেন্ড পেজ রয়েছে, মানে এটা হচ্ছে লেফট সাইডের পেজ, এটা হচ্ছে রাইট সাইডের পেজ, অর্থাৎ পেজটা খুলেই এটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দিস পাসপোর্ট কন্টেন্টস 32 পেজ, অর্থাৎ এই যে 32টা পেজের যে পাসপোর্ট তখন কিন্তু দেওয়া হতো। তো আমরা যদি দেখি এখানে ডিটেলসে, তাহলে এই যে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে একটা দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, যেই ডিস্ট্রিক্ট থেকে এটা কিন্তু ইস্যু করা হয় সেখানকার একটা পাসপোর্টের যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু থাকে। তো এটা হুগলি ডিস্ট্রিক্ট থেকে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা রয়েছে, অর্থাৎ এই যে পাসপোর্টের ওনার তিনি কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে থাকতো। তো এখানে দেখতে পাচ্ছেন নামটা রয়েছে, আমরা যদি দেখি শনিরাম দাস এখানে নাম লেখা রয়েছে, আর ভিলেজ অর টাউনের নাম যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই ডট দিয়ে কিন্তু রবীন্দ্রনগর ক্যাম্প এখানে কিন্তু লেখা রয়েছে, রবীন্দ্রনগর ক্যাম্প কিন্তু লেখা রয়েছে। আর চিনসুরা এখানে কিন্তু হয়তো সেই পোস্ট অফিস বা থানার নাম রয়েছে।
আর হ্যাঁ, থানার নাম রয়েছে পুলিশ স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ডিস্ট্রিক্ট কিন্তু হুগলি রয়েছে, আর স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার কিন্তু এটা লেখা রয়েছে, এবং আমরা যদি সালটা দেখি সেটাও আমরা কিন্তু দেখতে পাবো। আর এখানে যদি দেখি ন্যাশনাল স্ট্যাটাস যেটা রয়েছে, এখানে কিন্তু পরিষ্কারভাবে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন লেখা রয়েছে, সেটা হচ্ছে সিটিজেন্স অফ ইন্ডিয়া। এটা আপনারা ভালো করে দেখুন। এবার আমরা লেফট সাইডে কী লেখা রয়েছে সেটা যদি দেখি, তো এখানে দেখুন গোয়িং অ্যাট লেখা রয়েছে, চিনসুরা এটা লেখা রয়েছে। আর এখানে এখানে ডেটা লেখা রয়েছে চিনসুরা দ্য 4th ডে অফ মে 1962, অর্থাৎ 1962 সালের এখানে মে মাসের 4 তারিখে এই যে এই ব্যক্তি, এটা কিন্তু চিনসুরা যাওয়া হয়েছিল, মানে সেটারই কিন্তু এখানে সিলমোহর পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্টের দ্বারা কিন্তু তাদের যে সিলমোহর রয়েছে সেটা কিন্তু পড়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এবার এটা গেল প্রথম। এবার যদি আমরা দ্বিতীয় পেজে চলে যাই, দ্বিতীয় পেজে আমরা দেখতে পাবো ওই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির কিন্তু পাসপোর্ট নাম্বারটা প্রত্যেকটা পেজে প্রিন্ট করা থাকে। আপনারা হয়তো এখনকার পাসপোর্টগুলো দেখলেও দেখতে পাবেন, এই যে দেখুন পাসপোর্ট নাম্বার, এগুলো কিন্তু প্রত্যেকটা পেজেই আপনারা পেয়ে যাবেন। এবার আমরা যদি দেখি, দেখুন ফটোগ্রাফ অফ দ্য যে পাসপোর্ট ওনার রয়েছে তার। তো এখানে যদি আমরা দেখি এই যে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি এখন কিন্তু মানে কি বলবো, তার যে ছেলেপুলে রয়েছে তাদের নাম এখানে যদি থাকে, তাহলে কিন্তু তারা যদি পাসপোর্টটা দেখে নাগরিকত্ব প্রমাণ করতে হয়, তাহলে কিন্তু তারা সরাসরি নাগরিকত্ব পাবে। এবার দেখুন এটা যে লাগবেই এমন কিছু কিন্তু না, কারণ বলা হয়েছে অনেক ডকুমেন্টস, তার মধ্যে যে কোনো ডকুমেন্টস একটা দেখালেই হবে। এবার হিন্দুদের ক্ষেত্রে তো, বা খ্রিস্টান বা বৌদ্ধ বা যারা ইসে রয়েছে মানে জৈন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পাসপোর্ট লাগবে না বা কোনো রকম ডকুমেন্ট লাগবে না, তারপরেও কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়া হবে, সেটাই কিন্তু বলছে। তো যাই হোক, আমরা যদি দেখি এই যে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির পাসপোর্টের ডেটগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখুন এখানে একটা ডেট কিন্তু দেওয়া রয়েছে 16/4/1956 কিন্তু এখানে রয়েছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন এই জায়গাটাতে, তাহলে এই 56 সালের এই কিন্তু পাসপোর্ট। এবার আমরা যদি দেখি এই যে প্রফেশন কি রয়েছিল, এটা দেখুন বিজনেস কিন্তু লেখা রয়েছে। আর এখানে যদি আমরা তাদের অ্যাড্রেসটা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখুন কাসারিতা লেখা রয়েছে, যদিও এটা মানে আমি শুনেছি কেশুরতা হতো। তারপরে ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি, দেখুন ঢাকা লেখা রয়েছে। তারপরে ডেট অফ বার্থ যদি দেখি, সেটা 15/5/1930 রয়েছে, এবং ডোমিসাইল যেটা রয়েছে ইন্ডিয়া। আর হাইট কত সেটাও লেখা রয়েছে, সাথে কিন্তু যে চোখের কালার কি রয়েছে সেটা ব্ল্যাক লেখা রয়েছে। আর তারপরে যদি দেখি কালার অফ হেয়ার, সেটাও কিন্তু দেখুন ব্ল্যাক লেখা রয়েছে। আর আইডেন্টিফিকেশন যেটা রয়েছে ভিজিবল ডিস্টিংগুইং ইন মার্ক, সেটা কিন্তু এখানে দেখুন দেখতে পাচ্ছেন এ মোল অন দ্য রাইট থ্রট, অর্থাৎ গলার মধ্যে ডান দিকে কিন্তু একটা তিল রয়েছে, সেটা কিন্তু এখানে আইডেন্টিফিকেশন করেছে। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে দেখুন এখানে একটা অপশন দিয়েছে যে চিলড্রেন, যদি বাচ্চা থাকে তাদের কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। তো এখানে দেখুন মেল ফিমেল ডেট অফ বার্থ আর নামটা কিন্তু দিতে বলছে। কিন্তু এই ব্যক্তির একটা জিনিস দেখুন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে দেখুন একদম 4 নাম্বার অবধি কোনো রকম কিন্তু কোনো সন্তানদের ডিটেলস নেই। সেক্ষেত্রে এই যে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির যে মনে করুন যে ছেলে এবং তার ছেলে নাতিপুতি যারা রয়েছে, তারা কিন্তু এই ডকুমেন্টস দেখিয়ে কখনোই নাগরিকত্ব পেতে পারে না। কেন? কারণ তাদের সরাসরি নাম কিন্তু এখানে নেই। যদি এখানে নামগুলো থাকতো তাহলে কিন্তু পেত। এবার তারপরে কিন্তু আমরা জানি যে যদি এরকম সরাসরি পূর্বপুরুষদের ডকুমেন্টে তাদের নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা আরও ডকুমেন্ট বি থেকে একটা ডকুমেন্ট দিতে পারে। এটা আমরা একটার ক্ষেত্রে দেখলাম। এবার আমরা আরেকটু দেখি, এই যে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির যে ডিটেলস, অর্থাৎ এই যে এই ব্যক্তি রয়েছে তার মানে ফাদার্স ডিটেলস আর কিন্তু ফুল অ্যাড্রেস সেটা লেখা রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার ডিটেলস লেট গোপাল চন্দ্র দাস, আর কেশরিতা এখানে কিন্তু লেখা রয়েছে, আর ডিস্ট্রিক্ট কিন্তু ঢাকা। আর এখানে যদি আমরা দেখি, এখানে কিছু ডেট দেওয়া রয়েছে, মোটামুটি 32 কি অত লেখা রয়েছে, এটা 30 নাকি বোঝা যাচ্ছে না, 3 লেখা রয়েছে হয়তো, মে মাসের 3 তারিখ, হ্যাঁ 3rd লেখা রয়েছে, 3rd, এই যে দেখুন 3rd মে 1966 সাল এটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবার আমরা যদি দেখি আরও একটা পাসপোর্ট, যেটা আমি আপনাদের বললাম, একটা মেলের দেখলাম, একটা ফিমেল, অর্থাৎ এটা হাজব্যান্ড ওয়াইফ। আর এরা আর কেউ না, এরা হচ্ছে আমার দাদু আর ঠাম্মা। তো দেখুন এখানে ঠাকুমা আর কি, যাই হোক, এখানে দেখুন লেখা রয়েছে মুখ্যদা সুন্দরী দাস, অর্থাৎ আমার যে মানে কি বলবো, দাদুর বউ মানে আমার ঠাকুমা যে রয়েছে সে সুন্দরী ছিল অনেক, তার জন্য কিন্তু মাঝখানে সুন্দরী অ্যাড করা হয়েছে। আগে কিন্তু আপনারা জানেন যে
কুমারী, কুমার এগুলো কিন্তু মধ্যেখানে থাকতো নামের, এখন কিন্তু তেমনটা ব্যবহার করা হয় না। বিশেষ করে রাজাদের আমলে রাজকুমার, এই কুমার ওই কুমার এটা কিন্তু থাকতো, এখনও হয়তো থাকে, কিন্তু তারপরে বিয়ের পরে আবার কুমার থাকে না, সেক্ষেত্রে অনেক ব্যাপার থাকে, ওগুলো চাই আমি ওগুলোতে আসছি না। মুখ্যদার সুন্দরী দাস যে রয়েছে সেও কিন্তু মানে আমার দাদুর ওয়াইফ, বুঝতেই পারছেন, তো একই জায়গায় তো থাকবে। তো রবীন্দ্রনগর যে ক্যাম্প রয়েছিল সেখানে ছিল, সেটাও কিন্তু এই চিনসুরা আর হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ছিল। এবার সিটিজেন্স অফ ইন্ডিয়া, এটা কিন্তু পরিষ্কার এখানে লেখা রয়েছে, অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটাস সিটিজেন্স অফ ইন্ডিয়া কত সালের ভিত্তিতে, এটা কিন্তু 1956 সালের ভিত্তিতে। এবার যদি আমরা এখানে দেখি গোয়িং টু চিনসুরা, এখানে আবার ফিফথ ডে অফ মে 1962। এবার দেখুন এখানে কিন্তু সেম আবার ওই ডিস্ট্রিক্টের সিলমোর রয়েছে, আর কিন্তু কিছু নেই। এবার যদি আমরা দ্বিতীয় পেজে চলে যাই, এখানে যদি আসি, এখানেই কিন্তু মেন একটা জিনিস আপনাদের আমি দেখাবো, সেটা হচ্ছে এই যে মানে মহিলা রয়েছে বা আমার ঠাকুমাই রয়েছে, সে কিন্তু একটা জিনিস দেখুন আমি আপনাদের বলি, এই যে প্রফেশন রয়েছে হাউসওয়াইফ, আর তারপরে এখানে ডুমনি লেখা রয়েছে ঢাকা ডিস্ট্রিক্টের, আর ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ডোমিসাইল ইন্ডিয়া রয়েছে। তারপরে যদি হাইট দেখি এটাও লেখা রয়েছে, আর এখানে চোখের কালার যদি দেখি ব্ল্যাক ছিল, আর কালার অফ হেয়ার সেটাও কিন্তু ব্ল্যাক ছিল। এখানে আইডেন্টিফিকেশন মার্ক আবার দেওয়া নেই। তারপরে যদি আমরা দেখি, দেখুন চিলড্রেন ডিটেলস, যেটা আমি আপনাদের বলছিলাম, দেখুন এখানে কিন্তু চিলড্রেন ডিটেলস লেখা রয়েছে। 1 নম্বরে দেখুন উত্তম কুমার দাস, ডেট অফ বার্থ লেখা রয়েছে মেল। দ্বিতীয় নম্বরে দেখুন মধু দাস, আর ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটাও কিন্তু মেল। এইবার একটা জিনিস দেখুন, এই যে উত্তম কুমার দাস রয়েছে এবং মধু দাস রয়েছে, এরা কিন্তু সরাসরি সিটিজেনশিপ প্রুভ করতে পারবে এই পাসপোর্টটা দিয়ে, কারণ তাদের মা হচ্ছে এটা এবং তাদের সন্তানের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। তাহলে এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেলেন আপনারা, এরকম সরাসরি যদি ডকুমেন্টসে নাম থাকে সন্তানের, তাহলে কিন্তু একদম ডিরেক্টলি যেটা হয় না, সোজাসুজি কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যাদের এরকম নেই নাম, সেক্ষেত্রে কিন্তু আরও ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে, সেটা ডকুমেন্টস বি থেকে থাকবে। আরও যদি আমরা দেখি এখানে মোটামুটি ডিটেলস, এখানে আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন যে বাবার নাম কী ছিল সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেট বানামালি দাস, ডুমনি, ঢাকা ডিস্ট্রিক্ট, আর এখানে অন 4th May 1967 এটা কিন্তু লেখা রয়েছে। এবার যদি আমরা দেখি এখানে, যদি দেখুন কি, ইফ হোল্ডার ইজ এ ম্যারিড লেডি অর এ উইডো, নেম, অকুপেশন অ্যান্ড অ্যাড্রেস অর লাস্ট অ্যাড্রেস অফ হাজব্যান্ড, সেটা কিন্তু এখানে দিতে বলছে। তো এই যে মানে এখানে অ্যাড্রেস রয়েছে এই মহিলার, অর্থাৎ আমার দিদার যে হাজব্যান্ড আমার দাদু, সেটার কিন্তু দেখুন এখানে, দিদা বলছি ঠাকুমা, তো যাই হোক, এখানে শনিরাম দাস দেখতে পাচ্ছেন রবীন্দ্রনগর ক্যাম্প, আর পিএস দেখতে পাচ্ছেন চিনসুরা, আর ডিস্ট্রিক্ট কিন্তু হুগলি ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ তখন এরা কিন্তু ক্যাম্পে ছিল। তো এই যে নাগরিকত্ব পেয়েছে, নাগরিকত্ব পাওয়ার ফলেই পাসপোর্ট কিন্তু আছে, সিটিজেন্স অফ ইন্ডিয়া বলেই পাসপোর্ট বানিয়ে পেরেছে, এবং এই পাসপোর্ট দিয়ে কিন্তু বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে কিন্তু যেত, সেখানে যে জমি জায়গা ছিল বা আরও অন্যান্য কাজ থাকতো সেগুলো করে তারপরে কিন্তু আবার ইন্ডিয়ায় ফিরে আসতো। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 1956 সালের কিন্তু এই পাসপোর্ট আমি আপনাদের দেখালাম। এবার কথা হচ্ছে, এই যে সিএএ বা এনআরসি এটা যদি লাগু হয়ে যায়, সেক্ষেত্রে এই যে যেখানে আমি আপনাদের দেখালাম যে ডকুমেন্টসে সরাসরি নাম রয়েছে, তারা কিন্তু সরাসরি একদম নাগরিকত্বের প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এই যে পাসপোর্টগুলো তৈরি হয়েছিল এগুলো কিন্তু 1956 সালে কিন্তু রয়েছে এখানে লেখা, দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে 1956 সাল কিন্তু লেখা রয়েছে, 16/4/1956। এবার কথা হচ্ছে, ধরুন আমি আপনাদের বললাম এরকম ডকুমেন্টসের কোনো রকম ছেলে বা মেয়ের কিন্তু ডিটেলস নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার দাদুর পাসপোর্ট, সেখানে কিন্তু কোনো রকম ছেলে মেয়েদের ডিটেলস নেই, কিন্তু আমার যে ঠাকুমার পাসপোর্ট রয়েছে সেখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠাম্মির পাসপোর্টেই যে ওখানে কিন্তু তার দুই ছেলের নাম কিন্তু রয়েছে। এবার কথা হচ্ছে, ধরুন আপনাদের কাছেও এরকম পাসপোর্ট আছে কিন্তু এরকম ব্ল্যাঙ্ক রয়েছে, ছেলে মেয়েদের নাম নেই, সেক্ষেত্রে আপনাদের কী ডকুমেন্টস দেখাতে হবে, এবার আমরা সেটা দেখে নেই। তো দেখুন এবার আমরা একটু ডিটেলসে দেখব এনআরসি ডকুমেন্ট লিস্ট এতে কি বলা হয়েছিল। দেখুন
ডকুমেন্ট লিস্ট এ হিসাবে জমা দিতে হবে ওই ব্যক্তির নিজের বা ওই ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্ট যেগুলো 1971-এর 24শে মার্চের মধ্যরাতের আগে ইস্যু করা হয়েছিল। তাহলে ডকুমেন্ট লিস্ট এর মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। 1 নম্বরে দেখুন রয়েছে 1951 সালের এনআরসি লিস্ট, অর্থাৎ 1951 সালের যে এনআরসিতে নাম আপনার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। দ্বিতীয়ত বলেছিল ইলেকটোরাল রোল আপ টু 24 মার্চ মিডনাইট 1971 সালের চাওয়া হয়েছে। তো দেখুন এখানে 1971 সালের চাওয়া হয়েছে, আর আমি আপনাদের যে পাসপোর্টটা দেখালাম সেটা কিন্তু 1956 সালের। তো বুঝতে পারছেন কত আগের। তারপরে যদি আমরা দেখি 3 নম্বরে ল্যান্ড অ্যান্ড টেনান্সি রেকর্ড যদি থাকে, জমি বা ভাড়াটের রেকর্ড যদি আপনার থাকে, তারপরে সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ নাগরিকত্বর যে সার্টিফিকেট সেটা যদি আপনাদের কাছে থাকে, তারপরে দেখুন পার্মানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট, স্থায়ী যে বাসিন্দা আপনারা সেটার যদি সার্টিফিকেট থাকে সেটা, রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট শরণার্থীর যে নিবন্ধীকরণের সার্টিফিকেট সেটা যদি আপনাদের কাছে থাকে। তারপর 7 নম্বরে দেখুন পাসপোর্ট, যেটা আমি আপনাদের দেখালাম, পাসপোর্টটা কত সালের লাগতো? 1971 সালের, কিন্তু আমি আপনাদের যেটা দেখালাম সেটা কিন্তু 1956 সালের। তাহলে আপনারা বুঝতে পারছেন সেটাতে কোনো রকম আর প্রবলেম নেই। যদি 1972 সালের হতো তাহলে একটু প্রবলেম কিন্তু হতে পারতো। তো যদিও এখন নিয়ম কিন্তু বের করেনি কীটা লাগবে, সেজন্য কিন্তু এখনও আমরা কনফিউজ রয়েছে যে কী কিন্তু লাগবে। দেখুন 8 নম্বরে বলছে এনি গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স সার্টিফিকেট, অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা যে কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারেন। এটা হচ্ছে ডকুমেন্ট নাম্বার এ। এবার এই ডকুমেন্ট নাম্বার এতে আপনি ধরুন পাসপোর্ট দিলেন, যেখানে দেখলেন আপনার নাম কিন্তু সরাসরি নেই, তাহলে আপনাকে কি করতে হবে? ডকুমেন্ট বিতে যেতে হবে। বিতে যাওয়ার আগে আমরা আরেকটু দেখে নেব। 9 নম্বরে গভর্নমেন্ট সার্ভিস বা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট রয়েছে। 10 নম্বরে ব্যাংক পাসবুক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে যদি থাকে সেটা, আর বার্থ সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, ইউনিভার্সিটির এডুকেশনের যদি সার্টিফিকেট থাকে, আর কোর্টের যদি কোনো কেস চলার রেকর্ড থেকে থাকে সেগুলো কিন্তু আপনার দিতে হবে। এবার দেখুন একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, এবার যদি এমনটা হয় যে ওই ব্যক্তি ডকুমেন্ট লিস্ট এর যে ডকুমেন্ট জমা দিলেন সেটি ওই ব্যক্তির পূর্বপুরুষের হয়, মানে সোজাভাবে বললে ওই ব্যক্তির নিজের নাম যদি ওই ডকুমেন্টে না থাকে, যা ডকুমেন্ট লিস্ট এ থেকে কিন্তু দিবেন, তাহলে ওই ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট জমা দিতে হবে, যেটা আপনাদের আমি এতক্ষণ বলে আসলাম। ধরুন আপনার ওই যে পাসপোর্টটা দিলেন সেখানে আপনার নাম সরাসরি নেই, এই দেখুন ওই ব্যক্তির নিজের নাম যদি ওই ডকুমেন্টে না থাকে, যা ডকুমেন্ট লিস্ট থেকে কিন্তু দিয়েছে বা এর থেকে কিন্তু দিবেন, তাহলে ওই ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে লিস্ট বি থেকে। কী দিতে হবে? যেই ডকুমেন্ট স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে লিস্ট এর ডকুমেন্ট উল্লেখিত পূর্বপুরুষের সাথে ওই ব্যক্তির সম্পর্কটি কী ধরনের। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই সম্পর্কটি হতে হবে শুধুমাত্র বাবা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা, যেটা আমি আপনাদের বললাম, বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা, এইরকম হলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ জেঠু কাকু মামা মাসি পিসি ভাই বোন এইসব সম্পর্কগুলি হলে তাদের কিন্তু কোনো ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না। তারপরে আমরা দেখব এবার ডকুমেন্ট বি থেকে আপনাদের কি দিতে হবে। ধরুন আপনারা দেখলেন পাসপোর্টটা তো পেলেন, কিন্তু এখানে সোজাসুজি আপনাদের নাম নেই, সেক্ষেত্রে এবার আপনাদের ডকুমেন্ট বি থেকে কি দিতে হবে। এবার জেনে নিন যে ডকুমেন্ট লিস্ট বি এর ডকুমেন্টগুলো কি কি। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে জমা দিতে হবে। 1 নম্বরে যেটা রয়েছে দেখুন বার্থ সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে। এবার ল্যান্ড ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিতে হবে, বা আপনার কাছে যদি বোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট থেকে থাকে সেটা দিতে হবে। 4 নম্বরে দেখুন বলছে ব্যাংক এলআইসি পোস্ট অফিসের যদি অ্যাকাউন্টের ডকুমেন্টস থেকে থাকে সেটা দিতে পারেন। 5 নম্বরে বলছে সার্কেল অফিস বা জিপি সেক্রেটারি সার্টিফিকেট ইন কেস অফ ম্যারিড ওমেন, বিবাহিত মেয়েদের জন্য বা ক্ষেত্রে সার্কেল অফিস বা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সার্টিফিকেট দিলেও কিন্তু হয়ে যাবে। 6 নম্বরে বলছে ইলেকটোরাল রোল যেটা রয়েছে অর্থাৎ ভোটার লিস্টের নাম সেটা। 7 নম্বরে রয়েছে রেশন কার্ড, এবং 8 নম্বরে রয়েছে এনি আদার লিগালি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট, অন্যান্য গ্রহণযোগ্য যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের দিতে হবে। এবার কথা হচ্ছে এই যে এই ডকুমেন্টসগুলো আমি আপনাদের বললাম, অনেকেরই হয়তো এই বার্থ সার্টিফিকেট নেই। তো আপনারা কিন্তু এখন জানেন যে আপনারা কিন্তু আপনার যত সালেই জন্ম হয়ে থাকুক না কেন আপনি কিন্তু নতুন করে বার্থ সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন। সেটা হয়তো আপনারা এখন জানেন কীভাবে করতে হয়, সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের আবারও ভিডিও বানিয়ে দেবো। এবার কথা হচ্ছে আপনার ধরুন ডকুমেন্ট লিস্ট এ এবং বি থেকে সবথেকে সহজযোগ্য যেটা হবে সেটা হচ্ছে এই যে ইলেকটোরাল রোল, অর্থাৎ আপনারা যে ভোটার লিস্টের তালিকা, ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা ডাউনলোড করে যদি আপনাদের নামটা সেখানে বের করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনাদের হয়ে গেল। এবার দেখুন এগুলো আমি শুধুমাত্র আপনাদের এডুকেশনাল পারপাস বলছি। এখন নিয়ম যেহেতু এখনও লাগু হয়নি যে সিএ বা এনআরসি হলে কী কী ডকুমেন্ট বা কত সালের দেখাতে হবে, সেজন্য এখনও আমরা কিন্তু শিওর না যে কি কি কিন্তু লাগবে। কিন্তু আমি আপনাদের একটা এস্টিমেট বা একটা সম্ভাব্য জিনিস কিন্তু দেখিয়ে দিলাম, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যদি বাই চান্স লাগু হয়ে যায় এনআরসি বা
সিএএ, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ডকুমেন্টস এভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু দিতে পারবেন। অর্থাৎ এই যে ভোটার লিস্ট রয়েছে, আপনি ধরুন 1951 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ডাউনলোড করতে পারবেন। 1971 সালে ডাউনলোড করতে চান, সেটাও পারবেন। তো কিভাবে করবেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, এবং কমেন্টে আপনি এটা অবশ্যই আরও জানাবেন যে এই যে এনআরসি বা সিএএ এটা লাগু হওয়ার কতটা কিন্তু জরুরি রয়েছে। যদি জরুরি থাকে তাহলে আপনারা ইয়েস লিখবেন, এবং জরুরি যদি না মনে করেন আপনি যে কোনো দরকার নেই, সেক্ষেত্রে আপনারা নো লিখবেন। তো আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।